নমস্কার, আমি সৃজিতা বসা। ম্যাম, আজকে গত বিগত 5টি পার্টি হয়েছে, তো আমাদের আমরা সবাই জানি যে আপনি এই প্রথমবার আর কি এই নাটকে, বাংলা নাটকে আপনার প্রথম পড়াশোনা, কীরকম অভিজ্ঞতা প্রথমবার, তা আবার রক্তকরবী নিয়ে? হ্যাঁ, রক্তকরবী তো আমার আমি তো ছোটোবেলা থেকেই প্রায় যাপন করছি রক্তকরবী নিয়ে অভিনেত্রী হিসেবে, কিন্তু ডিরেক্টর হিসেবে রক্তকরবী করার ইচ্ছেটা আমার এত বছর বাদেই হয়েছে। থিয়েটার পরিচালনা করার ইচ্ছেটাও এত বছর বাদে হয়েছে, তাই আমি রক্তকরবীকেই বেছে নিয়েছি আমার পরিচালনার প্রথম প্রোডাকশন হিসেবে। এবং আমার বাবার দল অফবিট, সেটা আবার আমি মানে প্রায় পুনর্নির্মাণ করছি। আর রক্তকরবীর এই বছর 100 বছর পূর্ণ হচ্ছে, 1926 থেকে 2025। তো এই সমাজে, বর্তমান সমাজে দাঁড়িয়ে রক্তকরবী কতটা হবে? বর্তমান সমাজের দাঁড়িয়ে রক্তকরবী আরও 100 বছর আরও প্রাসঙ্গিক। 100 বছর আগেও প্রাসঙ্গিক ছিল, 100 বছর বাদেও প্রাসঙ্গিক থাকবে। ওই শেক্সপিয়ারের মতো বারবার করতে হয়, আর বারবার নানান রকম নতুন নতুন ইন্টারপ্রিটেশন। তো পরিচালক গৌতম হালদার আপনাকে নন্দিনী হিসেবে? না, পরিচালক গৌতম হালদার নন্দিনী হিসেবে আমাকে প্রথম আনেননি, এনেছেন তৃপ্তি মিত্র। এবারে আপনি নন্দিনী এবং আপনি পরিচালক। পরবর্তীকালে গৌতম হালদারের সঙ্গে আমি সবচেয়ে বেশি নন্দিনী। আর চরিত্রগুলো গঠনের দিক থেকে আপনার দৃষ্টিভঙ্গি? চরিত্র গঠনের দিক থেকে এটা একটা লম্বা লম্বা কথা বলতে হবে। চরিত্র গঠন মানে সমাজ থেকে নিয়ে, এবং নন্দিনী বারবার করে তার একটা অন্তর্ঘাত আছে, তার একটা ভেতরের কথা আছে, তার একটা লিরিসিজম আছে, এগুলো সব আস্তে আস্তে তৈরি করতে হচ্ছে। মানে এবারে নন্দিনী একটু অন্যরকম আমরা এবারে নন্দিনী একদম আলাদা। এত বছর ধরে আমি যে 20 বছর ধরে প্রায় নন্দিনী করেছি, সেটা একদম। আর মানে আলোকসজ্জা, হ্যাঁ, আলো করছে সৌমেন চক্রবর্তী এবং সঙ্গীত দেবজ্যোতি মিশ্র, এবং বাকি আমাদের সেট এবং কস্টিউম এবং প্রপ সেট এগুলো সব করেছে দেবব্রত। তো আজকে রক্তকরবীর প্রথম দিন, কোথায় যাবে? অনেকগুলো কথা এখানে বলতে পাগলের চরিত্রে অভিনয় যেমন এখানে করছি, এই প্রোডাকশনের প্রথম। এর আগেও আরেকটা প্রোডাকশন চৈত্রী তত্ত্বাবধানেই করেছিলাম, গৌতমদার প্রোডাকশন ছিল, সেটা অস্বীকার করা অনস্বীকার। সুতরাং করেছি আগে, কিন্তু এইভাবে বিশু পাগলকে দেখো এটাই নতুন। মানে একেবারে বিশু পাগলের ভিতরে ঢুকে, ভিতরে গেঁথে নিয়ে সেই বিশু পাগলকে করা, এটা আমার কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং। আর পুরো ক্রেডিট গোজ টু চৈত্রী আর টিম, যারা প্রত্যেকে মিলে বিভিন্নভাবে যেমন করে হোক করে কিন্তু তৈরি করেছে। আর এই বিশু পাগলের চরিত্র হয়েছে, তার কারণ হচ্ছে বিশু পাগলের যে মননটা আজকে এত আমরা ভীষণ রকম কি বলবো, লোভী স্বার্থপরতা তো আমাদের মধ্যে আছে। তো ওই নির্লিপ্ততাটাকে আগে অর্জন করাটা বড় কঠিন ছিল। বিশু পাগল কিন্তু তাই, সেই জায়গাটায় বিশু পাগলকে ভাবতে আমার একটু মানে করতে একটু কষ্ট হয়েছে, কারণ ব্যথা পেলে আমরা আর যন্ত্রণায় কাতরাই, ছটফট করি, কিন্তু বিশু পাগল সেটাও হাসি মুখে করে, সেটা আমরা পাই। তো এখানেই বিশু পাগল আমাদের থেকে আলাদা, তো এটা করা একটা সত্যি চ্যালেঞ্জিং। আর নাটকের রিহার্সাল বলুন, বা আপনি যখন মঞ্চে অভিনয় করছেন, আপনার এমন কোনো বিশেষ মুহূর্ত বা অভিজ্ঞতা যেটা আপনার মনে থাকবে?
প্রতিটা মুহূর্তেই বিশু পাগলের যখন করতে আমি মঞ্চে উঠি, প্রত্যেকটা জায়গায় আমার কাছে একটা মুহূর্ত। বিশেষ করে আপনি যে গান হ্যাঁ, গানটা করেছি, গানটা তো নাটকের প্রয়োজনে গান, এটা তো আর গানের মতন না। এমনি আমি গান গাইলেও যেভাবে গাইবো, নাটকে সেভাবে গাইবো না, খুব স্বাভাবিক। সুতরাং ওটাকে সংলাপের মতন করে গাওয়া, সেই যে ফ্লোটা, হ্যাঁ ওটা তো করতে হয়েছে, ওটার জন্য যথেষ্ট চর্চা করতে হয়েছে, ট্রেনিং ছিল, সেই অভ্যাবসায় সেই আরো ভালো হোক আপনাদের। সেই দর্শকদের আশা করি ভালো লাগবে। তারা আসুন দেখতে, তাদের মঞ্চ ভরিয়ে তারা এলেই আমাদের আরও ভালো লাগবে। দর্শকদের জন্য আজকের মতো একটাই কথা বলবো যে রক্তগরমী এমন একটা নাটক না যেটা যুগে যুগে সবসময় করতে হবে। সুতরাং সেই নাটকটাকে একটু অন্যভাবেই দেখাবার চেষ্টা করা হয়েছে কিন্তু এই সুতরাং যারা বলেছেন রক্তগরমী আমরা আগে দেখেছি, রক্তগরমী দেখা হয়ে গেছে, তাদের জন্য আমি বলবো তারা দেখেননি এই। সুতরাং এই রক্তগরমীটা দেখুন আপনাদের, আপনারা না এলে তো আমাদের নাটকটা আমরা এগিয়ে নিয়ে যাবো আপনাদের। সুতরাং আপনাদের কাছ থেকে সহযোগিতা যেমন এখনও পাচ্ছি, ভবিষ্যতে পাবো এই আশা রাখি। উপস্থাপনা ছিল, এখন দর্শক হিসেবে রক্তগরমীকে কেমন লাগে? প্রথম কথা হচ্ছে আমি অবাক হয়ে গেলাম চৈতি ঘোষালের এই এতক্ষণ টানা এই ভাইটালিটি, এই যে প্রচণ্ড শারীরিক অঙ্গভঙ্গি এবং যেভাবে উনি উপস্থাপনার মধ্যে সারাক্ষণ একটা ঝড় তুলে গেলেন, এটা প্রথম হচ্ছে অবশ্যই উনি এটা ওনার প্রশংসনীয়। দ্বিতীয় হচ্ছে এখানে আমার মনে হয়েছে দু একটি সামান্য জায়গায় মনে হয়েছে যে বিশেষ কিছু কিছু অভিনেতার আধিপত্যের জন্য খুব সামান্য জায়গায় মনে হচ্ছে একটু বোরিং হয়ে গেছে। যেখানে কোরাসগুলো ছিল সেগুলো আর একটু বড় করলে আমার মনে হয় সেটার বৈচিত্র্য সেগুলো আরও ব্যবহার করা যেত বলে মনে হয়েছে। তবে সবচেয়ে সেই সাথে কথা বলবো, বর্তমানে যে চূড়ান্ত রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে আমি যাচ্ছি, অ্যাপলিটিক্যালি বলার চেষ্টা করছি যে চূড়ান্ত রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে, তখন মনে হয় নৈতিক শিক্ষার জন্য বারবার রক্তকরবী ফিরে আসুক। এবং আজ আমার রক্তকরবী দেখতে দেখতে বারবার মনে হচ্ছিল তাহলে কি হীরক রাজার দেশে সেই খনিটা তৈরির ক্ষেত্রে সত্যজিৎ রায় ইনফ্লুয়েসড হয়েছিলেন রবীন্দ্রনাথকে দিয়ে, এটা কিন্তু আমার আগে মনে হয়, আজ নাট্য উপস্থাপনা থেকে মনে হয়, এটাই আমার মনে হয় সবচেয়ে বড়। আরেকটা শেষ প্রশ্ন, আমরা পুরো নাটকটাই দেখলাম রঞ্জন আর নন্দিনীর চরিত্রটা কোথাও গিয়ে খুব কি বেশি একটু প্রাধান্য পেয়েছে বাকি চরিত্রটা কোথাও গিয়ে? এটা আমার মনে হয়েছে যে যেখানে কোরাস, যেখানে ছোটদের দিয়ে নাচ গানগুলো করানো হয়েছে ওদেরকে আরও ভালো করা যেত, তাতে আরও বেশি আমার মনে হয়েছে কালারফুল হতো, কারণ 2 ঘন্টা টানা সেখানে একটা ল্যাপনাতো আমার মনে হচ্ছে। কিন্তু ওভারঅল উপস্থাপনা এবং ঘোষালটা একাই মাতিয়ে রেখেছেন, যেভাবে প্রাণবন্ত উপস্থাপনা এবং রাজার অভিনয় সব মিলিয়ে আমার মনে হয়েছে সব কিছুর মধ্যে মনে হচ্ছে এই রাজনৈতিক অস্থিরতার সময় এবারও প্রাসঙ্গিক জিনিস। এবং হয়তো এইরকম একটা নৈতিক জালে আছে বলেই এটি কখনো ব্যান হবে না, কিন্তু নয়তো এটা ডাইরেক্টলি হলেই ব্যান হবে। রক্তগরমীর প্রথম শো ছিল এবং জয়ন্তী রানের এটা খুব এক কথায় বলতে গেলে ড্রিম প্রজেক্ট, তার প্রথম প্রজেক্ট হিসেবে ড্রিম প্রজেক্ট। তো তিনি তার পুরোটাই দিয়েছেন বলে তিনি মনে করেছেন। এবার আপনার দৃষ্টিকোণ থেকে কেমন লাগে? মানে রক্তগরমী বলতে মানে ওই চৈতি ঘোষাল, নন্দিনী ঘোষাল, মানে এটা একদম মানে নাটকেও পরে আর কি ওনার পরিচিতিতেও আমরা দেখলাম অ্যাকচুয়ালি বিষয়টা সেটাই হয়েছে। মানে প্রথম থেকে শেষ অবধি চৈতিদির অভিনয় এবং চৈতিদির পুরো নাট্য উপস্থাপনা অসাধারণ একটা
মানে মাত্রা পেয়েছে, একটা অসাধারণ আঙ্গিক মানে 50 মিনিটের সময় থেকে উনি নন্দিনী চরিত্র অভিনয় করছেন, সেই বিষয়টাই উনি এই তার নিজের প্রযোজনা, তার নিজের পরিচালনা। এবং আজকের তারিখটার কথা ভাবতে গেলে হ্যাঁ, আজ আরও মানে আরও ব্যাপারটা অনেকটাই মানে ভীষণভাবে একটা অন্য রকমের দাঁড়িয়ে গেল। যখন অর্পিতা দিয়েও একটুক্ষণের জন্য উপস্থিত হয়েছিলেন, হ্যাঁ। কারণ নেক্সট শো এখন অন্নাদ্যতি অনার্বর, মানে যেটাও আমার খুব ইচ্ছা ছিল যে দেখে যাওয়ার, কিন্তু সব মিলিয়ে না মানে একটা অদ্ভুত একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে। কিন্তু আর এটা তো গেল ভালো দিক, আর এমন কোনো দিক কি চোখে পড়েছে নাটক বা ম্যানেজমেন্টের কোনো দিক যেটা ভালো লাগেনি, বা এটা আরেকটু ভালো হলে ভালো হতো, বা এরকম কোনো কথা? উপস্থাপনার কয়েকটা জায়গায় আর কি মানে মানে এই যে রঞ্জন কনসেপ্টটা, এটাকে আরেকটু যদি মূর্ত করা যেত তাহলে আমার মনে হয় ওটাতে মানে রঞ্জনকে মানে একটা আঙ্গিক হিসাবে ব্যাকড্রপেই তো রাখা হয়েছে, এটা আরেকটু মূর্ত করলে মনে হয় এটা কি খুব বেশি নন্দিনী কেন্দ্রিক? হ্যাঁ মানে সেটাই আমি বলতে চাইছিলাম যে মানে শেষ পর্যন্ত নন্দিনী এবং রঞ্জন এদের দুজনের আইডিওলজি, এবার সেখানে আমরা প্রথম থেকে শুধু নন্দিনীকেই দেখলাম, রঞ্জনকে কিন্তু আমরা একবারও দেখলাম। একবারও দেখলাম না, কিন্তু রবীন্দ্রনাথ যেই ভাবনা নিয়ে আর কি রক্তকরবীটা লিখেছিল, সেটা কি কোনোভাবে চৈতি ঘোষালের রক্তকরবীর ভাবনা ছিল? না, সেটা বলা যায় না, মানে সেটা হয়তো ঠিকই বলা আছে, ছোট্টখাটো এই উপস্থাপনা জনিত কতগুলো জায়গায় একটু আধটু এদিকে ওদিকে, কিন্তু মানে রবীন্দ্রনাথের যে আইডিওলজিটা সেটা যথেষ্টই ফলো করা, এটা না মানে করা হয়নি বললে তার উপরে চৈতিরিরও বলবো।